ব্লুপার হাউস স্টুডিওস প্রেজেন্টস ব্লুপার টেলস। আজকের গল্পটি নির্বাণ নির্ভয় নোটবুক নামক অরিজিনাল সিরিজ থেকে নেওয়া। গল্পের লেখক এবং পরিচালক উজান সেনগুপ্ত। শুরু হচ্ছে আজকের গল্প পুকুর পাড়। বাড়ির কাছে পুকুরটার ধারে বসে ফেলুদার বাদশাহী আংটি গল্পটা পড়তে পড়তে বড়ে গোলাম আলীর এই গানটা রেডিওতে হঠাৎ বেজে উঠল। হোয়াট আ কোইন্সিডেন্স! মনে মনে একটু হাসলাম। তারপর আবার গানের সুর গুনগুন করতে করতে বইটা পড়া শুরু করলাম। আকাশে রোদ ঝলমল করছে, কিন্তু গরম লাগছে না, কারণ দুপুরের রোদ গাছের ছায়ার তলায় এসে পৌঁছচ্ছে না। আর তার সাথে একটা শান্ত হাওয়া বয়ে যাচ্ছে, পাখি ডাকছে, পুকুরের ছোট্ট ছোট্ট মাছ সাঁতরে বেড়াচ্ছে, আর সাদা হাঁসের দল পুকুর জুড়ে ভেসে ভেসে খেলা করছে। রেডিওতে একের পর এক আমার সব প্রিয় গান বেজে যাচ্ছে, আর বইটা ক্রমশ আরও রোমাঞ্চকর হয়ে উঠছে। বেশ অনেকক্ষণ বই পড়ার পর ভাবলাম এখানে বসেই খানিকক্ষণ একটু জিরিয়ে নিই। চোখ বন্ধ করার কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়লাম। খানিকক্ষণ বিশ্রাম করতে গিয়ে পুরো দিনটাই ওখানে বসে ঘুমিয়ে কাটিয়ে দিলাম। ঘুম ভাঙার পর চোখ খুলতে দেখি অন্ধকার হয়ে গেছে। হাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 9টা বাজে। অনেক দেরি হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। বাবা নিশ্চয়ই চিন্তা করছে। আমি তাড়াহুড়ো করে আমার ব্যাগপত্র সব গোছাতে শুরু করলাম। বই, রেডিও সব ব্যাগে ঢুকিয়ে সবে বাড়ি ফেরার প্রস্তুতি নিয়েছি, তখনই হঠাৎ পুকুরে কি একটা চোখে পড়ল। ওটা কি? কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকেই খুব বোকা মনে হলো, কারণ বুঝলাম যে যেটা এক্ষুনি দেখতে পেলাম সেটা শুধু একটা হাঁস, আর কিছুই না। আমি বাড়ির দিকে রওনা দেব বলে পায়ে জুতো পরতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। লক্ষ্য করলাম হাঁসটার চোখগুলো টকটকে লাল। ওর দুটো লাল চোখ রাতের অন্ধকারে জ্বলজ্বল করছে। তারপরেই খেয়াল করলাম যে হাঁসটার গলায় একটা দড়ি বাঁধা, আর দড়িটার বাকি অংশ জলের তলায় ডুবে আছে। আমি ওটা নিয়ে আর তদন্ত করার আগেই বাবার ফোন এলো। কিরে, অনেক রাত হলো তো, বাড়ি ফিরবি না নাকি? এই তো 10 মিনিটে পৌঁছচ্ছি। আমি এই অদ্ভুত ঘটনাটা নিয়ে চিন্তা করতে করতে বাড়ি ঢুকলাম। বাবার সাথে ডিনার করে ঘরে গিয়ে ফেলুদার বইটা পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকাল হতে আবার বেরোলাম, বাজার করতে যেতে হবে। হাঁটতে হাঁটতে বাড়ির কাছের পুকুরটার সামনে এসে পৌঁছলাম। আজকে বেশ গরম লাগছে। রুমাল দিয়ে মাথার ঘাম মুছতে মুছতে হঠাৎ দেখতে পেলাম পুকুর পাড়ে কি একটা যেন পড়ে আছে। কাছে যেতে দেখলাম আমি যেখানে কালকে বসেছিলাম ওখানে একটা হাঁস মরে পড়ে আছে। আর একটু কাছে যেতে বুঝলাম এটা কালকের রাতের হাঁসটা। সেই এক লাল চোখ আর গলায় বাঁধা দড়ি, যেটা এখনো পুকুর পাড় থেকে জলের তলায় ডুবে আছে। আমি কৌতূহলের বশে হাঁসটার কাছে গিয়ে দড়িটা জলের তলা থেকে টেনে বার করলাম। বার করতে দেখি দড়িটার সাথে বাঁধা একটা বাচ্চার জুতো। পকেট থেকে ভয়েস রেকর্ডারটা বার করে রেকর্ড টিপলাম। 28 May 2007, নির্বাণ নোটবুক এন্ট্রি 24। আজকে পুকুর থেকে একটা জুতো খুঁজে পেয়েছি, সাদা রঙের স্কুল শু, আর জুতোর গায়ে কালো মার্কার দিয়ে কিছু একটা লেখা, যেটা প্রায় পুরোটাই জলে মুছে গেছে। কিন্তু তাও মোটামুটি অনুমান করতে পারছি ওটাই জুতোর মালিকের নাম। বাচ্চাটার নাম হলো অনিকেত। রেকর্ডার বন্ধ করলাম। আচমকাই অদ্ভুত ঘটনাটা ঘটার ফলে আমি বাজার যেতেই ভুলে গেলাম। গত 2 বছর আমার সাথে এরম অদ্ভুত জিনিসপত্র প্রায় হচ্ছে। মনে একটা খটকা লাগলো। নিউজ পেপার হাউসে আমার একজন চেনা কর্মচারী আছে, যে খবরের কাগজে কোনো খারাপ দুর্ঘটনা
বা রোমাঞ্চকর কিছু কিংবা আকর্ষণীয় কোনো খবর ছাপা হলে সেটাকে জমিয়ে রাখেন। ওনার সাথে গেলাম দেখা করতে। কি হে সন্দীপ বাবু, কেমন আছেন? এই চলে যাচ্ছে। তা হঠাৎ আজকে এখানে কি নিয়ে জানতে চাও বলো? জানতাম ঠিক বুঝে যাবেন। আচ্ছা, গত কিছু বছরে অনিকেত নামক কোনো বাচ্চাকে নিয়ে খবরের কাগজে কিছু কি ছাপা হয়েছিল? দাঁড়াও খুঁজে দেখি, মনে হচ্ছে কিছু একটা ছিল। এই তো, হ্যাঁ হ্যাঁ, নাও পড়ো। অনিকেত মজুমদার 10 বছর বয়সে উধাও হয়ে যায়। অনেক খোঁজ করেও কোথাও পাওয়া যায়নি। কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? কিছু হয়েছে? আমার মাথায় তখন অনেক কিছু চিন্তা আসা শুরু হয়ে গেছে। আমি খবরের আর্টিকেলটা পড়তে পড়তে কিছুটা অন্যমনস্কভাবেই উত্তর দিলাম, ওই সব কথা পরে হবে, আজকে আসি বুঝলে। এই বলে আমি নিউজ পেপার হাউস থেকে বেরিয়ে গেলাম। বাড়ি ফেরার সময় পুকুরটার কাছে পৌঁছতে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। দেখলাম সকালে যেখানে হাঁসটাকে মরে পড়ে থাকতে দেখেছিলাম, ওখানে আর একটা মরা হাঁস পড়ে আছে। এই হাঁসটারও একই রকম লাল চোখ আর গলায় দড়ি, যেটা জলের তলায় চলে যাচ্ছে। কাছে গিয়ে দড়িটা টেনে তুলতে আর একটা বাচ্চার জুতো বেরিয়ে এলো। এটাও একই রকমের স্কুল শু, আর এটার উপরেও একইভাবে লেখা আরেকটা নাম, অর্পণ। আমি সেদিনই সন্ধেবেলায় আবার নিউজ পেপার হাউসে গিয়ে সন্দীপ বাবুর সাথে কথা বলে আর একটা পুরনো নিউজ আর্টিকেল থেকে অর্পণ সেনের একই রকমভাবে হঠাৎ উধাও হয়ে যাওয়ার খবর জানতে পেলাম। মনে কৌতূহল ভীষণ বেড়ে উঠেছে, এই সব কিছুর মানে কি? আমি খবরের কাগজের আর্টিকেলগুলো থেকে অনিকেতার অর্পণের বাড়ির অ্যাড্রেস দেখে ওদের বাড়ি গেলাম ওদের মা বাবার সাথে কথা বলতে, এই আচমকা উধাও হয়ে যাওয়া নিয়ে কোনো ক্লু পাওয়ার আশায়। অনিকেতের বাবার সাথে কথা হলো। নমস্কার, আমি একজন সাংবাদিক। আসলে আপনার ছেলের হঠাৎ সন্দেহজনকভাবে উধাও হয়ে যাওয়া নিয়ে কিছু প্রশ্ন করার ছিল। এতদিন আগের ঘটনা আবার হঠাৎ এখন? কি জানতে চান বলুন। অনিকেতের বাবার চেহারা আর কথা বলার ধরন দেখে বুঝলাম উনি পুরোপুরি ভেঙে পড়েছেন। আর ঘটনাটা ঘটার সময় ওনাকে অনেক সাংবাদিক, পুলিশ, অনেকে অনেক প্রশ্ন করেছিল, উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন। আপনার ছেলে কীরকমভাবে উধাও হয়ে গেছিল সেটা নিয়ে আপনি একটুও কিছু জানেন? প্রায় গোটা 1 বছর ওর খোঁজ করার পরও কোথাও ওর কোনো চিহ্ন পাওয়া যায়নি। পুলিশও হাল ছেড়ে দিয়েছিল। কিডন্যাপিং ধরে নিয়ে শেষমেশ এখন কোল্ড কেসেসের ফাইলে চলে গেছে। আমার মনের মধ্যে একটা অদ্ভুত প্রশ্ন ঘুরছিল অনেকক্ষণ ধরে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, অনিকেতের কি হাঁস পছন্দ ছিল? উনি প্রশ্নটা শুনে খুব অবাক আর বিভ্রান্ত হয়ে গেলেন। উনি জিজ্ঞেস করলেন, এই প্রশ্ন জিজ্ঞেস করছেন কেন? আপনি কি কিছু জানেন? ও উধাও হয়ে যাওয়ার কিছুদিন আগে বলছিল কোথায় একটা হাঁস দেখতে পেয়েছে। এই ওর উধাও হয়ে যাওয়ার সাথে কি সেটার কোনো সম্পর্ক আছে নাকি? কিছু জানেন আপনি? আমার অনিটা আর ফিরল না। দুপুরে খেলতে গেছিল, তারপর কোথায় চলে গেল জানি না। আমি ওনাকে জুতোটা নিয়ে কিছু বললাম না, আর বেশি কথা না বাড়িয়ে বেরিয়ে গেলাম। এরপর অর্পণের বাড়ি গেলাম ওর পরিবারের সাথে কথা বলতে, কিন্তু ওনাদের সাথেও কথা বলে নতুন কিছুই জানতে পারলাম না। শুধু জানতে পারলাম যে অর্পণও নাকি উধাও হয়ে যাওয়ার কিছুদিন আগে
কোথাও একটা হাঁস দেখতে পেয়েছিল। এটার মানে কি? দুটো বাচ্চা আচমকা এরমভাবে উধাও হয়ে গেল, কিন্তু কেউ কিছু জানে না সেটা নিয়ে। আর এই হাঁস দেখতে পাওয়ার বিষয়টাই বা কি? ওই দিন সন্ধেবেলায় বাড়ি ফেরার সময় পুকুরটার দিকে গেলাম আবার। পুকুর পাড়ে দুটো হাঁসের দেহর কাছে পৌঁছতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। এখন ওখানে দুটো হাঁসের জায়গায় তিনটে, এক লাল চোখ আর গলায় একইভাবে দড়ি বাঁধা। দড়িটা জল থেকে বার করে দেখলাম আর একটা জুতো, আর একটা নতুন নাম, প্রীতম। আমার হঠাৎ একটা খটকা লাগলো। কিছু বছর আগে আমাদের পাড়া থেকে প্রীতম বলে একটা বাচ্চা উধাও হয়ে গেছিল না? পাড়ায় খোঁজ নিতে হবে একবার। পরের দিন সকাল সকাল সবার আগে পাঁচুদার চায়ের দোকানে গিয়ে পৌঁছলাম। চা বিস্কুট খেতে খেতে জিজ্ঞেস করলাম প্রীতমকে নিয়ে, আচ্ছা, আমাদের পাড়াতে প্রীতম বলে একটা বাচ্চা ছিল না, যে কিছু বছর আগে উধাও হয়ে যায়? উধাও কিরে? লোকে তো বলে ও খুন হয়েছিল। ওই যে ওই মোড় মাথার দিকে হলুদ বাড়িটা আছে না? হ্যাঁ, বিকাশ কাকুর বাড়ি। হ্যাঁ, উনি নাকি দেখেছিলেন কাউকে প্রীতমকে ওই পুকুরটাতে ধাক্কা মেরে ফেলে দিতে। আমি হতবাক হয়ে চায়ের টাকাটা দিয়ে বিকাশ কাকুর বাড়ির সামনে গিয়ে পৌঁছলাম। আরে নির্বাণ যে, কি খবর? বিকাশ কাকু, একটু কথা ছিল। হ্যাঁ, এসো এসো, ভেতরে এসো। সব ঠিক আছে তো? হ্যাঁ, ওই আর কি। আসলে তোমায় একটা বিষয় নিয়ে জিজ্ঞেস করার ছিল। তোমার প্রীতমের ঘটনাটা নিয়ে ঠিক কি মনে আছে? প্রীতম মানে 3-4 বছর আগে যে বাচ্চাটা খুন হয়েছিল, হঠাৎ কেন জিজ্ঞেস করছো বলো তো? ও কিছু না, এমনি পুরনো কাগজ ঘাঁটছিলাম, তখন হঠাৎ চোখে পড়ল। পাঁচুদার সাথে কথা বলে জানতে পারলাম তুমি নাকি ওর খুনিকে দেখেছিলে। তাই ভাবলাম একবার কথা বলে আসি। বাপরে, তুমি তদন্ত করছো নাকি এটা নিয়ে? না না, শুধু কৌতূহল মাত্র। তুমি যে সাংবাদিক সেটা ভালোই বোঝা যায়। বেশ বেশ। তা দেখেছিলাম, পাশের পুকুরটার সামনে ঝুঁকে হাঁস দেখছিল। আমি পুকুরের উল্টো পাড়ে দাঁড়িয়ে তখন একটা সিগারেট খাচ্ছিলাম। হঠাৎ দেখি পিছন থেকে একটা লোক এসে বাচ্চাটাকে ধাক্কা মেরে জলে ফেলে দিল। লোকটাকে চিনতে পেরেছিলে? আমি দেখতে পাবার পর দৌড়ে গেছিলাম পুকুরটার ওদিকে, কিন্তু কাছে যাওয়ার আগেই লোকটা হাওয়া হয়ে গেল। লোকটা একটা ছাই রঙের স্যুট পরেছিল। দূর থেকে মনে হলো গায়ের রং ফর্সা, আর মাথায় ছিল টুপি। আর মনে হলো বেশ লম্বা, 6 ফিটের বেশি তো হবেই। বাঙালিদের মধ্যে সচরাচর ওরকম লম্বা কাউকে দেখা যায় না। কিন্তু যাই হোক, আমি সঙ্গে সঙ্গে থানায় যাই। পুলিশ নিয়ে এসে পুকুরে খোঁজ করার পর প্রীতমের দেহ পাওয়া যায়নি। আশেপাশে কোথাও খুঁজে পাওয়া যায়নি। প্রীতমকেও না, লোকটাকেও না। আমি থমকে বসে রইলাম বিকাশ কাকুর দিকে তাকিয়ে। তখন বিকাশ কাকু নিজের থেকেই বলে উঠল, কি ভাবছো বলো তো? ও কিছু না, আজকে আসি কাকা, আরেকদিন আসবো। আরে একি, আরে কিছু খেয়ে যাও। একি, আরে আরে আমার মাথায় তখন অনেক কিছু ঘুরছে। আমি ওখানে আর বেশি সময় নষ্ট না করে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। আরেকবার নিউজ পেপার অফিস যেতে হবে। সেই দিনই আবার সন্দীপবাবুর সাথে দেখা করে প্রীতমের ব্যাপারে খবরটা খুঁজে বার করে সব তথ্য পড়ে বাড়ি ফিরলাম। খবরের আর্টিকেলেও বিকাশ কাকুর করা বর্ণনাই ছাপা হয়েছে। আমি ভাবতে শুরু করলাম, ওই বর্ণনার সাথে মিলে যায় এরম কেউ আশেপাশে থাকে কি না। স্যুট টুপি পরা লোক, 6 ফিটের ওপর হাইট, গায়ের রং ফর্সা, বিদেশি কেউ হতে পারে কি? একবার পুলিশের কাছে খোঁজ নিতে হবে। ওদের কাছে প্রীতমের ঘটনাটা নিয়ে কোনো ক্লু নিশ্চয়ই থাকবে। এই নাও,
তোমাকে ইন্সপেক্টর কাকমলের নম্বর দিচ্ছি। উনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। ওনাকে গিয়ে জিজ্ঞেস করবে, তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আমি আগে থেকে কথা বলে রাখবো, তুমি চিন্তা করো না। নিউজ পেপার অফিসের সন্দীপবাবুর কাছ থেকে লালবাজার থানার এক ইন্সপেক্টরের নাম্বার জোগাড় করলাম। ইন্সপেক্টর শাসমল। সেদিনই চলে গেলাম থানা কথা বলতে। পৌঁছানোর কিছুক্ষণ পরেই ইউনিফর্ম পরা একজন বেশ লম্বা ভদ্রলোক এসে দাঁড়ালো আমার সামনে। মোটা গোঁফ আর মুখে হাসি, গলার আওয়াজ বেশ ভারী, বেশ স্ট্রং ক্যারেক্টার। তুমি নিশ্চয়ই নির্বাণ? ইয়েস স্যার। এসো এসো, বসো। সন্দীপ ফোন করেছিল আমাকে। তুমি নাকি প্রীতমের কেসটা নিয়ে ইনভেস্টিগেট করছো? সেরম ঠিক না, আমি সাংবাদিক। হঠাৎ পাড়ার লোকজনের সাথে কথা হচ্ছিল, তখন আর কি ওর ঘটনাটা নিয়ে কথা উঠেছিল। আর আমার কৌতূহলটা একটু বেশি, তাই ভাবলাম একটু খোঁজ নিয়ে দেখি আর কি। ওরে বাবা, সাংবাদিক! পুলিশরা কিন্তু সাংবাদিকদের একদম সহ্য করতে পারে না। মজা করছিলাম, কিছু মনে করো না যেন। না না, বলো কি জানতে চাও? হ্যাঁ, প্রীতমের ঘটনাটার পর ওরম আর কোনো কেস ঘটেছিল কি? না তো। আর ওর আগে? কয়েকটা চাইল্ড ডিসঅ্যাপিয়ারেন্সের কেস ঘটেছিল বটে, কিন্তু কোনোটাকেই একে অপরের সাথে লিঙ্ক করা যায়নি। কিডন্যাপিংই ধরা হয়েছিল। ইন্সপেক্টর বাবু আমার দিকে তাকিয়ে ভুরু কুচকে জিজ্ঞেস করলেন, তুমি কি বলছো ওগুলো কানেক্টেড? আমি প্রশ্নটা এড়িয়ে গিয়ে আর একটা পাল্টা প্রশ্ন করলাম। আচ্ছা, খবরে যে খুনির বর্ণনা ছাপা হয়েছিল, ওর মতো দেখতে কোনো সাসপেক্ট পেয়েছিলেন আপনারা? না, সেরকম কাউকে তো খুঁজে পাইনি। আমরা ভেবেছিলাম বিদেশি কেউ হতে পারে। তোমাদের পাড়ার ওদিকে থাকতো একজন, কিন্তু উনি তো বেশ কিছু বছর আগে মারা গেছেন। ওনার বাড়িও তারপর থেকে তালা মারা অবস্থাতেই পড়ে আছে। আর তো তেমন কোনো সাসপেক্ট পাইনি। সাহেবের নাম কি ছিল? ব্যারিংটন, ড্যানিয়েল ব্যারিংটন। আমি আরও কিছুক্ষণ শাসমল বাবুর সাথে কথা বলে বেরিয়ে গেলাম। খোঁজ নিয়ে জানতে পারলাম যে পুকুরের কিছুটা দূরে যে ভাঙাচোরা বাড়িটা আছে, সেটাই ব্যারি সাহেবের বাড়ি। মনে হলো একবার গিয়ে দেখা উচিত, যদি কোনো ক্লু পাই। সকাল হতে বেরোলাম সাহেবের বাড়ির খোঁজে। ড্যানিয়েল ব্যারিংটন। মনে পড়ল ছোটবেলায় বাবার কাছে শুনেছিলাম আমাদের পাড়ায় ব্যারি সাহেব বলে একজনের বাড়ি ছিল। শুনেছি তিনি নাকি বেশ বড় লোক ছিলেন, গরিবদের নাকি অনেক সাহায্যও করতেন। রাস্তায় লোকদের জিজ্ঞেস করে ওনার বাড়িটা খুঁজে পেলাম। বিশাল 5 তলা বাড়ি, এখন অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু দেখে বোঝা যাচ্ছে এককালে বেশ সুন্দর ছিল। শুধু একটাই জিনিস অদ্ভুত লাগলো, বাড়িটা চারদিক থেকে বাগানে ঘেরা এবং প্রত্যেক দিক পুরো সবুজ গাছপালায় ভরা। শুধু উত্তর দিকে একটাও গাছ নেই, যা ছিল সব মরে গেছে, শুধু শুকনো খণ্ড দাঁড়িয়ে। রোদ জল পায় না নাকি নাকি ওদিকের মাটি খারাপ, এরমও হয়? যাই হোক, রেকর্ডার চালিয়ে বাড়ির গেট পেরিয়ে ঢুকলাম জমির ভেতর। বাগান পেরিয়ে পৌঁছলাম সদর দরজার সামনে। মূল বাড়ির দরজায় তালা দেওয়া, কিন্তু তাও বাড়ির জানলা দিয়ে ভেতরে কিছুটা দেখতে পাচ্ছি। সেরম কিছু নেই, শুধু কিছু ধুলোমাখা কাঠের ফার্নিচার পড়ে। ব্যারি সাহেব মারা যাওয়ার পর কেউ আর আসেনি বোধহয় বাড়িতে। বাড়ি ছেড়ে বাগানটা ঘুরে দেখতে শুরু করলাম। খুবই হতাশ লাগছিল। কোনো ক্লুয়ের আশায় ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমার খটকাটা তাহলে ভুল ছিল। ঘুরতে ঘুরতে বাগানের উত্তর দিকে এসে পৌঁছলাম। পৌঁছতে মাটিটা দেখে কিরম একটা লাগলো,
বাগানের এদিকে মাটিটায় 4-5 জায়গায় অদ্ভুতভাবে উঁচু হয়ে আছে, ছোট ছোট ঢিপির মতো। দেখে মনে হচ্ছে ওই জায়গাগুলো আগে খোঁড়া হয়েছিল, তারপর আবার মাটি দিয়ে চাপা দেওয়া হয়েছে। একটা ঢিপির কাছে গিয়ে পা দিয়ে উপরের কিছুটা মাটি সরাতেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ওটা কি? ছুটে গেলাম বাগানের পেছন দিকে স্টোর রুমে। একটু ঘাঁটাঘাঁটি করে একটা কোদাল খুঁজে এনে জায়গাটা খুঁড়তে শুরু করলাম। ভয় মাথা ঘুরছে, পুরো শরীর জুড়ে কাঁটা দিচ্ছে। মাটির তলায় পোতা বাক্স ভর্তি সোনা, আর ওই সোনার উপরে পড়ে একটা একটা বাচ্চার কঙ্কাল। কঙ্কালটা এক পায়ে জুতো পরে, সাদা জুতোয় কালো মার্কার দিয়ে নাম লেখা প্রীতম। বাকি সব কটা ঢিপি খুঁড়ে প্রত্যেকটা ঢিপির তলায় এক বাক্স সোনা, হিরে, গয়না খুঁজে পেলাম, আর প্রত্যেকটা বাক্সর ওপর একটা করে বাচ্চার কঙ্কাল। গল্পে পড়েছিলাম আগেকার দিনে রাজারা নিজেদের সব সোনাদানা, ধন সম্পত্তি এরম মাটির তলায় পুঁতে রাখত, আর সেই সোনার ওপর একটা বাচ্চাকে মেরে তার মৃতদেহ ফেলে রাখত, সেই গুপ্তধনকে রক্ষা করার জন্য। এসব রাজাদের বিশ্বাস ছিল যে ওনারা মারা যাওয়ার পর স্বর্গে গিয়ে এই সব সোনাদানা উপভোগ করতে পারবেন, আর ততদিন ওটা রক্ষা করবে ওই বাচ্চাগুলোর আত্মা। আমি কোনো রকমে ব্যারি সাহেবের বাড়ি থেকে বেরিয়ে আমার বাড়ির দিকে রওনা দিলাম। পুরো রাস্তা কাঁপতে কাঁপতে পুকুরটার কাছে এসে পৌঁছলাম। হঠাৎ চোখ পড়ল পুকুর পাড়ে আর একটা হাঁস, এক লাল চোখ আর গলায় দড়ি। দড়ি নেমে গেছে জলের তলায়। অনেকটা সাহস জোগাড় করে দড়িটা টেনে তুললাম। আর একটা জুতো, কিন্তু এটা কোনো বাচ্চার জুতো না, কালো রঙের সুতো দিয়ে কাজ করা বড় খয়েরি বিদেশি জুতো। শুনলেন আজকের গল্প পুকুর পাড়। নির্বাণ বেদান্ত গৌতম, সন্দীপবাবু উজান সেনগুপ্ত, বিকাশ কাকু নবীন অধিকারী, ইন্সপেক্টর শাসমল এবং পাঁচুদা আমি অনিক চ্যাটার্জি, অনিকেতের বাবা অঙ্কিত সোম, নির্বাণের বাবা সন্দীপ দাস, অডিও রেকর্ডিং উজান সেনগুপ্ত।